আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী। অগণতান্ত্রিক বিএনপির গণতন্ত্র নিয়ে কথা বলা দুঃখজনক, পররাষ্ট্রমন্ত্রী। ওবায়দুল কাদেরের সমালোচনার জবাবে যা বললেন রিজভী। বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা নেই ডিএনপি কমিশনের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আগামী রোববার সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দ। পয়লা বৈশাখকে সামনে রেখে তিনি আজ বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে শুভ নববর্ষ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির জন্মটাই অগণতান্ত্রিক, তারাই আবার গণতন্ত্রের কথা বলে, যা দুঃখজনক। বুধবার 10 এপ্রিল দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজি পুকুর পাড়ে বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের নামে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারের ব্যাপারে তিনি বলেন, নাবিকরা ভালো আছে, উদ্ধারের ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে, তবে দিনক্ষণ বলা যাবে না। সহসা তারা উদ্ধার হতে পারেন বলে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। নিয়মিত ভিডিও কলে পরিবারের সাথে তারা যোগাযোগ করছেন বলেও জানান তিনি। বিএনপি আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয়। বিএনপি গরিব দুঃখী মানুষ এবং নির্যাতিত নেতাকর্মী নিয়ে ইফতার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন, সরকারি দলের নেতাকর্মীদের কাছে ঈদ আনন্দদায়ক স্বস্তির হলেও সাধারণ জনগণের মাঝে কোনো স্বস্তি নেই। সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ইফতার পার্টির সমালোচনা করে বক্তব্য দেন। তাতে সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন, ঈদে মানুষ যখন উৎসবের আমেজে, বিএনপি নেতারা তখনও মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। আগামীকাল রবিবার রাজধানীর রমনায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা নেই, আর রমনা বটমূলে আগামীকাল বিকাল 5টা পর্যন্ত প্রবেশ করা যাবে। এরপর আর কেউ প্রবেশ করতে পারবেন না এবং সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। শনিবার বেলা 11টায় রমনা পার্কে পহেলা বৈশাখের অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। সেজন্য এটার উপর বারবার আঘাত এসেছে। সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সবকিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট হামলার শঙ্কা আমার কাছে নেই, আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করি। পশ্চিম তীরের তুবাস শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনী গুলি করে 2 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি ও ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তুবাসে ইসরায়েলি সেনারা তার গাড়িতে গুলি চালালে একজন নিহত হন। তুবাসের দক্ষিণে আল ফারা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গাজার উত্তরাঞ্চলে নতুন স্থল ক্রসিং নির্মাণ সহ গাজা ভূখণ্ডে মানবিক ত্রাণ আনার জন্য সেনাবাহিনী নতুন ও উন্নত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেওয়ার পর সর্বসাম্প্রতিক সহিংসতা শুরু হয়। সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক ভিডিও বিবৃতিতে বলেন, নতুন ক্রসিংটি ট্রাকগুলো পৌঁছানোর জন্য চ্যালেঞ্জিং এমন এলাকার বেসামরিক নাগরিকদের কাছে সরাসরি আরও ত্রাণ পৌঁছাতে সহায়তা করবে। শুক্রবার ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান।
যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, হামলায় ইরান 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। ইরানের এ ধরনের বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান যদি 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। তবে ইসরায়েল জানিয়েছে তারা আক্রমণাত্মক ও রক্ষণাত্মক উভয় ক্ষেত্রে প্রস্তুত রয়েছে। জানা গেছে, ইরানের সম্ভাব্য হামলার পর করণীয় ঠিক করতে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 বন্ধুর মৃত্যু হয়েছে। দুজনেই ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত 12টার দিকে জকিগঞ্জ সিলেট শহরের শাহবাগ মুহিতপুর এলাকায় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমেদকে মৃত ঘোষণা করেন এবং মিলনের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় দ্রুত সিলেট এমজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত 3টার দিকে সেখানে তিনিও মারা যান। লাশগুলোর ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ। দীর্ঘদিন পর ঈদের ঢালিউডে সিনেমা মুক্তির সংখ্যায় রেকর্ড গড়েছে। দেশের 2 শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে 11টি ছবি। তবে স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় প্রদর্শিত হচ্ছে 8টি সিনেমা। এই 8 সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পেয়েছে মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন এর 17টি শো প্রদর্শিত হচ্ছে। দেয়ালের দেশ ছবিটি নিয়ে দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বসিত ছবির পরিচালক মিশুক মনির। তার ভাষ্য, দেয়ালের দেশ সিনেমা মুক্তির পর থেকে বেশ নার্ভাস ছিলাম, কিন্তু স্টার সিনেপ্লেক্সের প্রথম দিনে যে সুখবর পেলাম তাতে নার্ভাসনেস কেটে গেছে। প্রথম দিন সবকটি শো হাউসফুল গিয়েছে এবং দ্বিতীয় দিনের সবকটি শোয়ে অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে। এটা আমাদের দেয়ালের দেশ সিনেমা টিমের জন্য দারুণ খুশির খবর। দেয়ালের দেশ সিনেমার প্রধান 2টি চরিত্রে অভিনয় করেছেন শরীফুর রাজ ও শবনম বুবলি। সিনেমার ট্রেলারে দেখা যায় রাজ ও বুবলির মধ্যে প্রেম হয়। হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বুবলি। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর থেকেই দেয়ালের দেশ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঐতিহ্যবাহী গরিবিকুড়া আকন্ত কলম আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা বিদ্যালয় অফিসে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনা করেন। সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন এবং এ ব্যাপারে কমিটির সকল সদস্য ও শিক্ষক কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। প্রথম সভায় বিধি মোতাবেক একজন কো-অপ সদস্য মনোনীত করা হয়। সভায় নবনির্বাচিত সদস্য মোহাম্মদ জহুরুল ইসলামের প্রস্তাবে ও সকলের সমর্থনে এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নাজমুল হুদা কো-অপ সদস্য হিসেবে মনোনীত হন। এর আগে গত 28শে ফেব্রুয়ারি ম্যানেজিং কমিটি নির্বাচন ও মার্চের 4 তারিখ সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সৌদি আরব হাইলে বাংলাদেশিদের একটি পরিচিত আজও পার্ক রয়েছে। এখানে বাংলাদেশি প্রবাসী ভাই অনেকেরই বিভিন্ন আইটেমের দোকান রয়েছে। আরও রয়েছে ছোট বড় সব বয়সের বিভিন্ন খেলাধুলা আইটেম। যেসব প্রবাসী ভাইদের দোকান রয়েছে তাদের মধ্যে পরিচিত মুখ হলো বাংলাদেশ কমিউনিটি হাইল শহরের পরিচিত মুখ ও হাইলের বিশিষ্ট ব্যবসায়ী ও লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ এজাজ উদ্দিন শামীম। আজা পার্কের ব্যবসায়ী চট্টগ্রাম পটিয়ার কৃতি সন্তান মোহাম্মদ রাসেল। বাংলাদেশ কমিউনিটি লক্ষ্মীপুরের কৃতি সন্তান মোহাম্মদ ফরহাদ মিজি। আজা পার্কের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ জি কে ফারুক। হাইল শহরের পরিচিত মুখ মোহাম্মদ লালু আলী। আজা পার্কের মোবাইল ব্যবসায়ী মোহাম্মদ সাব্বির আহমেদ। হাইল শহরের পরিচিত মুখ ও হাইল বাঙালি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আজিজ। বাংলাদেশ কমিউনিটি হাইল শহরের পরিচিত মুখ মোহাম্মদ এরশাদ। বাংলাদেশ কমিউনিটি হাইল শহরের পরিচিত মুখ আব্দুর রহমান। বাংলাদেশ কমিউনিটি হাইল শহরের মুখ মোহাম্মদ আলম। সৌদি আরব হাইল বাঙালি মার্কেটের ব্যবসায়ী সকলের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে
সকল প্রবাসী বাংলাদেশিদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশ ও প্রবাসী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে থাকা সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমরা হাই প্রবাসী আজাপার থেকে বলতেছি, এখানে দেশের বিভিন্ন ফ্যামিলি ভাই বোনরা আছেন, আপনারা এখানে এসে বেড়াই যেতে পারেন। ইনশাআল্লাহ এখানে সবকিছু আছে এবং ডিসকাউন্টে সবকিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। সারা দেশবাসী এবং প্রবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদেরকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দেশের বাইরে যারা প্রবাসী যারা যে এখানে আছেন বাইরে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। হাই বাংলাদেশি ফ্যামিলিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজও এখানে সব ধরনের ফ্যামিলিদের জন্য আর ছোট বাচ্চাদের জন্য এখানে অ্যালাউড। বিনোদিনী গো তোর বৃন্দাবনে কারে দিয়ে যাবি, এই গানটি পুনর্নির্মাণ করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলেক বাজি। মোবাইলের বিভিন্ন লোকেশনে ইতিমধ্যে গানটির দৃশ্য চিত্রায়ন সম্পূর্ণ হয়। অনেক বছর ধরে আমার খুব ইচ্ছে ছিল পুরনো দিনের গানগুলিকে পুনর্নির্মাণ করার, আর তারই ধারাবাহিকতায় বেশ কিছু গান ইতিমধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে। আশা করছি প্রতিটি গানই দর্শক প্রিয় হবে। নির্মাতা শিকদার শাফিন বলেন, মিউজিক্যাল ফিল্ম আকারে গানটি নির্মাণ করেছি। মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্প রোম্যান্স অবলম্বনে চিত্রনাট্য করেছি এবং আশা করছি গানটি দর্শক প্রিয়তা পাবে এবং ব্যক্তিগতভাবে গানটির ভিজুয়াল নিয়ে আমি খুব আশাবাদী। গানটি মিউজিক কম্পোজিশন করেছেন নাজিম হোসাইন, কণ্ঠ দিয়েছেন সুজন সাধক। গানটি ভিজুয়ালে অভিনয় করেছেন রাশেদ প্রহর ও জেজ মান্নাত। অভিনেতা রাশেদ প্রহর ও জেজ মান্নাত জানান, পরিচালক যখন আমাদের গান ও গল্প পাঠান তখনই আমরা এই কাজের প্রতি অধিক আগ্রহ প্রকাশ করি। গানটির ভিজুয়াল নির্মাণের পর আমরা আশা করছি দর্শকপ্রিয়তার উচ্চতায় পৌঁছাবে। নির্মাতা শিকদার শাফিন বলেন, গানটির ভিজুয়াল এবং প্রয়োজনে যেখানে যতটুকু রসদের প্রয়োজন এবং অভিনয় শিল্পীদের যেভাবে উপস্থাপন করার প্রয়োজন আমি সে চেষ্টাই করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রযোজনা সংস্থা ও কর্ণধার সাইদুর রহমান ভাইকে। ধন্যবাদ জানাচ্ছি এই প্রজেক্টে জড়িত সকল কলাকৌশলী ও টেকনিক্যাল সাপোর্টের সকলকে। আইটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।